ওয়েস্টার্ন গল্প ভবঘুরে। এক। গত ৫-৬ দিন ধরেই গোসল করার কথা ভাবছে জিম ওয়েলডন। এখন দীর্ঘ পথ চলার শেষ দিকে এসে দরকার হয়ে পড়েছে সেটা। বিকেল নাগাদ ভাইয়ের হোমস্টেডে পৌঁছবে ও। তার আগে গোসল সেরে গা থেকে ঘামের চিমসে গন্ধটা তাড়াতে চায়। সামনে ওয়াগন রোডটার পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটা উইন্ডমিলের কাঠের টাওয়ার। মৃদু পশ্চিমা বাতাসে ঘুরছে উইন্ডমিলটার পাখা। মাথার উপর একখণ্ড কালো মেঘ সূর্যটাকে আড়াল করে দিয়ে কিছুক্ষণের জন্য স্বস্তিকর ছায়া ফেলল। উইন্ডমিলের ফ্লো পাইপ থেকে বেরিয়ে আসা জলে পূর্ণ ছোট্ট পুকুরটার দিকে তাকালো জিম। টলটলে শীতল জল। ওখানে গোসল সেরে নিতে চায় ও। তবে তার আগে বিস্কিটকে বাঁধতে হবে। ৩ হপ্তাহ আগে তুষার গলতে থাকা নিউ মেক্সিকো হাই কান্ট্রি ছেড়েছিল ওরা। পথে কোনো ঝামেলা হয়নি, কিন্তু গত বিকেল থেকে খোঁড়াতে শুরু করেছে ঘোড়াটা। ছোট্ট একটা ক্ষত দেখা দিয়েছে ওটার সামনের ডান পায়ের খুরে। এলাকাটা দীর্ঘদিন ধরে চেনে জিম। উইন্ডমিলটার লাল সাদা রং কিছুটা দ্বিধায় ফেলল ওকে। D2C আউটফিটের ট্রেডমার্ক ওই রং। সিসি টারপলি রাঞ্চটার মালিক। কিন্তু ওর জানা মতে একজন ব্যাচেলর হোম স্টেডার থাকতো এখানে। দু একবার চলার পথে এখানে থেমে খাবারও খেয়েছিল বলে মনে পড়ে। জায়গাটা চিনতে পারছে এখন জিম। মাঠে গত বছর বোনা হিগরি আখের গোড়া এখনও আছে। ছোট্ট ফ্রেম হাউসটার প্রায় কিছুই অবশিষ্ট নেই। কেউ একজন দখল করেছে জায়গাটা। উইন্ডমিলটার রং দেখে স্পষ্ট বোঝা যায় সেই কেউ একজন হলো সিসি টারপলি। বুড়ো রাঞ্চার সিসি টারপলি তার জমি বাড়িয়েই চলেছে। এখান থেকে মিডল্যান্ডসের আধা আধি পর্যন্ত দাঁড়িয়ে থাকা লাল সাদা উইন্ডমিলগুলোই তার লালসার প্রমাণ। D2C রাঞ্চের ঘাস না মারিয়ে কেউই পেরোতে পারবে না জায়গাটা। পুকুরটা সমতল পাড়ে এসে বিস্কিটের স্টিরাপে ডান পায়ের ভর দিয়ে ঘাসের উপর নামলো জিম। স্যাডল ও স্যাডল ব্যাগ নামিয়ে ঘোড়াটাকে হাঁটিয়ে নিয়ে গিয়ে পানি খাইয়ে উইন্ডমিল টাওয়ারের সাথে বাঁধল। আজলা ভরে পানি খেলো। ভালো পানি, তবে পশ্চিম টেক্সাসের সব এলাকার মতোই কিছুটা জিপসাম মেশানো। পকেট উজাড় করে পুকুরের খোলা পাড়ে জিনিসপত্র রাখলো জিম। আহামরি কিছু নয়, কয়েকটা সিলভার ডলার ও কিছু খুচরো। একটা বাউই নাইফ, টোবাকো স্যাক, সিগারেট পেপারস ও একটা ওয়ালেট। ওয়ালেটটাতে আছে ওর পুরো জীবনের সঞ্চয়, $27। জিনিসগুলোর পাশেই বুটজোড়া খুলে রাখলো। মোজাগুলো হাতে নিয়ে বাদ বাকি কাপড় চোপড় সহ পুকুরে নামলো। পুকুরের গভীরতম অংশে ওর কোমর সমান পানি। পরনের রং জ্বলা জিন্স প্যান্ট, পুরনো নীল শার্ট, বহু ব্যবহারে বিবর্ণ আন্ডারওয়্যার খুলে নিল ও ভালো করে কাচলো ওগুলো। তারপর পানি চিপে শুকাতে দিল। আবার পানিতে নেমে গলা পর্যন্ত ডুবিয়ে দিল শরীর। খুবই উপভোগ করছে ও গোসলটা। ফ্যাট শুদ্ধ মাথাটা ছাড়া শরীরের পুরো অংশই পানিতে ডুবানো। পাশের ঝোপ থেকে ৬-৭টা গরু পানি খাওয়ার জন্য পুকুরের দিকে এলো। জিমকে দেখে থমকে দাঁড়ালো সামনের গরুটা। মাথা তুলে অবাক দৃষ্টিতে ওর দিকে তাকালো। ভয় পেও না বাচারা, মৃদু কণ্ঠে বলল জিম। আমি পানি ছেড়ে উঠলে আরও ভয় পাবে তোমরা, তাই চুপ করে বসে থাকছি।
পিপাসার কাছে গরুগুলোর ভয় হার মানল। সাবধানে এগিয়ে এসে পানিতে মুখ ডুবালো সবকটা। অনর বসে রইল জিম। ভয় পাইয়ে দিতে চায় না গরুগুলোকে। পানি খাওয়া শেষ করে ঝোপের দিকে চলে গেল গরুগুলো। ঝোপের ছায়ায় আধশোয়া হয়ে জাবর কাটতে লাগলো। আগুন জেলে কফি চড়ানোর কথা ভাবল জিম, কিন্তু পানির শীতল আমেজ ছেড়ে উঠতে মন চাইল না। বেশ কিছুক্ষণ পর ওয়াগন রোডে বাগির চাকার ঘড়ঘড় শব্দ শুনতে পেল জিম। একটা চিন্তা আতঙ্কিত করে তুলল তাকে। বাগিতে কোনো মহিলা থাকলে দিগম্বর অবস্থায় ধরা পড়তে যাচ্ছে ও। দুটো ধূসর বাদামি ঘোড়ায় টানা বাগি এসে থামলো উইন্ডমিল টাওয়ারের পাশে। দুজন লোক বসা বাগির ছিটে। তাদের একজন কাঁধ ঝুলে পড়া কিসকায় বুড়ো। গরুগুলোর মতোই অবাক হয়ে সে তাকালো জিমের দিকে। তাকিয়েই রইল। অবশেষে স্বভাবসিদ্ধ কর্কশ গলায় বলল বুড়ো, জিম ওয়েলডন, ওখানে কি করছো? দে তো, হাসল জিম। এখনই উঠে আসছি আমি, মিস্টার টার্পলি। তোমরা কিছুক্ষণ অন্যদিকে তাকাও। বুড়ো রানচারের বিস্ময়ের ভাবটা কেটে গেল। তার স্থান নিল পরিমিত কৌতুকবোধ। এর আগে আর কাউকে টুপিশুদ্ধ গোসল করতে দেখেছি বলে মনে পড়ে না জিম। মাথায় যাতে রোদ না পড়ে সেজন্য এই ব্যবস্থা। দুহাতে উরু সন্ধিস্থল ঢেকে পানি থেকে উঠে এলো জিম। কাদা এড়াতে বারমোডা ঘাসের উপর দিয়ে এগোলো। দ্রুত আধভেজা কাপড় পরে নিল সে। শরীরটা প্রায় সাদা। কেবল মুখ ও হাতের অনাবৃত অংশটুকু রোদে পুড়ে তামাটে রূপ নিয়েছে। বগির ছিটে বসা অপর লোকটাকে দেখে মনে হলো কখনোই কথা বলবে না সে। সিসি টার্পলির অর্ধেক বয়স ওর। শরীরের আকৃতি তার প্রায় দ্বিগুণ। ফ্যাট গ্রাভিন ওর নাম। শরীরের আকৃতি এবং নামের অদ্ভুত মিল রয়েছে। হাউডি ফ্যাট, জিজ্ঞেস করল জিম। বাগির ছিটে নড়ে চড়ে বসল ফ্যাট গ্রাভিন। একজন প্রাক্তন কাউবয় ও। অতীতে পশ্চিম টেক্সাসের প্রায় সব কটা রাঞ্চেই কাউবয় হিসেবে কাজ করেছে। বেশি দিন টিকতে পারেনি কোনো রাঞ্চেই। কাউবয় হিসেবে ও যত না সফল ছিল তার চেয়ে বেশি সফল ছিল প্রেমিক হিসেবে। এবং ওই একটা গুণের জন্যই সিসি টার্পলির অলক্ষ্যে তার মেয়েকে পটাতে পেরেছিল। কফি চলবে সিসি, বলল জিম। অবশ্যই। বাগি থেকে নেমে এলো বুড়ো। ফ্যাট গাভিন তেমনি অনড় বসে রইল বাগির সিটে। আগুন জ্বালল জিম। ধনী কাউম্যানদের মতো মোটেই নয় সিসি টার্পলি। সাদামাটা পোশাকে তাকে একজন ধনী রানসার নয়, বরং একজন গরিব সেলুন কর্মচারীর মতোই মনে হয়। বড়লোকই দেখাবার জন্য কাপড় চোপড় পরে না সে। এখানকার সবাই এমনিতেই চেনে টার্পলিকে। আগুনের দুপাশে মুখোমুখি বসলো দুজন। আমি ভেবেছিলাম দেশটা বরাবরের মতো ছেড়ে গেছো জিম, বলল টার্পলি। শ্রাগ করল জিম। আমার আত্মীয়রা থাকে এখানে। জেস, ইভা আর ভাতিজা দুটোকে দেখতে ফিরে এলাম। কতদিন বাইরে ছিলে? 2 বছর প্রায়, জবাবে বলল জিম। মনে পড়ে শেষবার বিস্কিটের পিঠে চড়ে দেশ ছাড়ার সময় বলেছিলে ধনী এবং বিখ্যাত না হয়ে ফিরে আসবে না। জানি বিখ্যাত হওনি, তাহলে নাম শুনতাম। ধনী কতটুকু হয়েছ জিম? দূরতের হাসি ফুটল জিমের ঠোঁটে। $27 রয়েছে আমার ওয়ালেটে, আর কিছু খুচরো। তাহলে আরও 2 বছর বাড়ল তোমার বয়স। আর কতকাল এভাবে ঘুরে বেড়াবে জিম? অনেক সময় কথাটা আমিও ভাবি সিসি, কিন্তু শেকড়গাড়া আর হয়ে উঠল কই। দুটো কাঠি দিয়ে আগুনের উপর থেকে কফি ক্যানটা নামালো জিম। কাপ একটাই। প্রথমে তুমি খাও সিসি, তুমি আমার অতিথি, বলল সে। না, তুমিই আমার অতিথি, আপত্তি জানালো সিসি টার্পলি। জায়গাটা আমি স্যাম
গারেটের কাছ থেকে কিনে নিয়েছি। হ্যাঁ, স্যাম গারেটই ছিল লোকটার নাম, মনে পড়ল জিমের। গত 1 ঘন্টা চেষ্টা করেও মনে করতে পারেনি নামটা। এখানে লোকজন দীর্ঘদিন মনে রাখবে সিসি টার্পলিকে। গত 20 বছরে যথেষ্ট উন্নতি করেছে সিসি। মাত্র 30টি স্টপ স্পটেড কাউ ও 2 জোড়া লংহর্ন ষাঁড় নিয়ে পিকোস রিভার ভ্যালিতে পা রেখেছিল সিসি। তারপর হতে লোকজন বলাবলি করত, 2C আউটফিটে এমনকি ষাঁড়গুলো যমজ বাচ্চা প্রসব করে। নানা কায়দায় সিসি টার্পলি তার বৃত্ত বৈভব বাড়িয়েই চলেছে। আজ 2CC রাঞ্চের হাজার হাজার গরু চড়ে বেড়াচ্ছে মেসকিট, ক্যাটস ক্ল আর গ্রিনউড ঢাকা বিশাল এলাকা জুড়ে। সিসি সবসময়ই বলে বেড়ায় মোটেই লোভী নয় সে। যা কিছু করেছে নিজের যোগ্যতায় সৎভাবেই করেছে। আজ পর্যন্ত কথাটার প্রতিবাদ করার সাহস দেখায়নি কেউ। আমার ধারণা জেস ডেকে পাঠিয়েছে তোমাকে, ওকে সাহায্য করার জন্য, বলল টার্পলি। ঝামেলা? চকিতে মুখ তুলে উদ্বিগ্ন চেহারায় টার্পলির দিকে তাকালো জিম। নীরবে কফিতে চুমুক দিল সিসি। ধৈর্য ধরে কিছুক্ষণ অপেক্ষা করেও ওর কাছ হতে কোনো জবাব পেল না জিম। প্রশ্ন করল, কী ধরনের ঝামেলায় পড়েছে জেস? টাকার ব্যাপার আর কি। বেশিরভাগ নেস্টরেরই ওটা মূল সমস্যা। মনে হচ্ছে শেষ হয়ে যাচ্ছে জেস। আগামী শীতের আগেই পাততাড়ি গোটাতে হতে পারে ওকে। জিমের চোখের দিকে তাকালো টার্পলি। জেস তোমাকে ডেকে পাঠায়নি? এখান থেকে চলে যাবার পর ওর সম্পর্কে কোনো খবরই পাইনি আমি। আমার ধারণা ইচ্ছা করলে ওকে সাহায্য করতে পারো তুমি। শ্রাগ করলো বুড়ো। জায়গাটা ভালো দামে কিনে নেওয়া ছাড়া আর কী বা করতে পারবো আমি? বলেও ছিলাম ওকে। জেসের মতো একজন ভালো কাউহ্যান্ড লাঙল ঠেলবে কেন? আমার নিজেরই দুঃখবোধ জাগে মনে। তোমার প্রস্তাবে কি বলল জেস? অবশেষে বাগি থেকে নেমে ওদের কথাবার্তায় নাক গলালো ফ্যাট গাভিন। ওই হার হাবাতে নেস্টরগুলো যোগ্য লোকের হাতে নিজেদের জায়গাগুলো ছেড়ে দিয়ে অন্য কাজে মন দিলেই দেশটার মঙ্গল হতো। তীক্ষ্ণ দৃষ্টিতে গ্রাভিনের দিকে তাকালো সিসি। চুপ হয়ে গেল ও। আমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে দেশ। জিমের দিকে তাকিয়ে বলল রাঞ্চার। ওর ধারণা চালিয়ে নিতে পারবে ও। আর তোমার মনে হচ্ছে ও চালিয়ে নিতে পারবে না, এই তো? ভুকুটি করে ধুমায়িত কফি কাপের দিকে তাকালো জিম। অর্থাৎ তোমার কাছ থেকে কোনো সাহায্যই পাবে না ও। তীক্ষ্ণ চোখে জিমের দিকে তাকালো সিসি। তোমার ভাইয়ের উচিত আমার রাঞ্চে ওর পুরানো চাকরিটা নেয়া। আমি বুঝতে পারি না কেন এক টুকরো জমি ধরে রাখে ওই বোকা নেস্টরগুলো। ওদের দুবেলা খাবারও তো জোটে না। তবুও তো ওটা ওদের নিজেদেরই জায়গা। বেশিরভাগ মানুষ নিজেদের করে কিছু পেতে চায়, হোক না সেটা তুচ্ছ। আমি নিজে অবশ্য ওদের দলে নই। 2C রাঞ্চের কাউবয় হওয়াটাও গৌরবের ব্যাপার। তুমি নিজেও একজন ভালো কাউবয় জিম। তীক্ষ্ণ চোখে জিমের দিকে তাকালো বুড়ো রাঞ্চার। আমার রাঞ্চে তোমার জন্য এখনও জায়গা খালি আছে, অবশ্য যদি তুমি থাকো এখানে। এখনও আগের মতোই বেতন দিচ্ছ? সিসি টার্পলি সবসময় প্রচার করে বেড়ায় কাউহ্যান্ডদের ভালো বেতন দেয় সে। বুকুটি করল সিসি। কখনোই ঠকাই না আমি। আবার নাক গলালো ফ্যাট গ্রাভিন। গরিব লোকদের নিয়ে ওই একটাই সমস্যা, যতই পায় আরও পেতে চায়। কঠোর দৃষ্টিতে ফ্যাটের দিকে তাকালো সিসি। ফ্যাট, ফালতু বক বক না করে নিজে কাজ দেখিও, বুঝলে? শ্বশুরকে
শ্বশুরের ধমকে চুপসে গেল বিশালদেহী ফ্যাট। লাল হয়ে উঠল ওর চোখ মুখ। কিছুক্ষণ কথা বলল না কেউই। নীরবে কফি পান চলল। অবশেষে নীরবতা ভাঙল সিসি। জেসকে বলো ওকে ফিরে পেলে খুশিই হব আমি। তাছাড়া ও চলে যাওয়ায় ইভার সুস্বাদু রান্নাও খাইনি বহুদিন। টুসিতে থাকার সময় ফোরম্যানের বউ হিসেবে বিনে পয়সায় রান্না করে দিত ইভা। ওই বিশেষ কারণেই নিজের করে একটা জায়গা পেতে মরিয়া হয়ে উঠেছিল ইভা। এখন ওকে কেবল নিজের পরিবারের জন্য রান্না করতে হয়, আর কারো জন্যে নয়। শুরু হয়ে উঠল সিসির চোখজোড়া। বয়স কত তোমার, জিম? চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করল জিম। বয়সের ব্যাপারটা নিজে কখনোই মাথা ঘামায় না ও। হঠাৎ মনে পড়ায় বলল, গত ফেব্রুয়ারিতে 38 বছর ছিল। 2-1 মাস এদিক ওদিকও হতে পারে। বুড়ো কুচকালো বুড়ো, অথচ একটা রুগ্ন ঘোড়া, $20 দামের একটা স্যাডল, হাতে নগদ $27 ছাড়া আর কিছুই নেই তোমার। জবাব দেওয়ার আগে কিছুক্ষণ ভাবল জিম। কিন্তু আমি প্রচুর দেশ দেখেছি সিসি, যেটা তুমি দেখোনি। আমি সুদূর মেক্সিকো বর্ডারের কাছে কাউবয়ের কাজ করেছি। আঙ্কল স্যামের হয়ে কিউবাতে গিয়েছি। সানসাবা রিভার হতে মন্টানা পর্যন্ত রাঞ্চগুলোতে কাজ করেছি। ক্যাটল ডাইভে অংশ নিয়েছি বহুবার। একবার উত্তরে কানাডার একেবারে ভেতরে গিয়ে গ্লেসিয়ারও দেখে এসেছিলাম। তুমি গ্লেসিয়ার দেখেছো সিসি? ভাবান্তর ঘটল না বুড়ো রাঞ্চারের দৃষ্টিতে। ওতে কী লাভ হয়েছে তোমার, জিম? প্রচুর দেশ দেখেছ তুমি, কিন্তু তার কতটুকুই বা জয় করতে পেরেছ? একদিক বিচারে এর পুরোটাই জয় করেছি আমি, জবাবে বলল জিম। ওর কথার গৃহ অর্থ বুঝতে পারল না সিসি। বেশিরভাগ লোকই বুঝতে পারে না। বিকেলের দিকে বিস্কিটের ক্ষতটার আরও অবনতি ঘটল। ঘোড়াটার বিশ্রাম দরকার। সাংগ্রি ডি ক্রিস্টোসের কাউ ক্যাম্প হতে শুরু করে দীর্ঘ একটানা পথ পাড়ি দিতে হয়েছে ওদের। পুরো শীতকালটা ওখানেই কাটিয়েছে ওরা। ওয়াগন রোড ধরে এগোচ্ছে জিম। মাঝ বিকেলের দিকে সামনে একটা ওয়াগন দেখতে পেল ও। দুটো লোক বসা ওয়াগন ছিটে। জিম কাছে আসার আগেই ওদের একজন মাথাটা পেছনে হেলিয়ে হাতে ধরা বোতলে লম্বা চুমুক দিল। হায় আলভিন, চেঁচিয়ে উঠল জিম। আলভিন লভার মিল্ক। ওয়াগন চালক একজন মেক্সিকান। 5 ফিটের মধ্যে থেমে গেছে ওর উচ্চতা। রাশ টেনে স্প্যানিশ খচ্চরে টানা ওয়াগন থামালো। খচ্চরগুলোর একটা অস্থিরভাবে বালিতে খুর দাবালো, যেন থামতে আপত্তি জানাচ্ছে। বিস্মিত চোখে জিমের দিকে তাকালো আলভিন। জিম ওয়েলডন, আমি তো ধরে নিয়েছিলাম দুনিয়ার অপর প্রান্তে কোথাও মারা গেছো তুমি। সামনের বা হুইলটার কাছে এগিয়ে গিয়ে আলভিনের সাথে হাত মেলালো জিম। তারপর হাত বাড়িয়ে দিল মেক্সিকানের দিকে। হাউডি জুলি। আলভিনের সাথে এখনো ঝুলে আছো দেখে অবাক হচ্ছি। লোকটার নাম জুলিও ভালডেজ। আলভিন লডার মিল্কের মুখে হাসি লাগাই থাকে সবসময়। ঘুমান্ত বা মাতাল অবস্থায়ও মিলিয়ে যায় না সেটা। উচ্ছ্বসিত গলায় বলল আলভিন, জিম, তোমার ওই কুৎসিত মুখটা আবার দেখতে পেয়ে খুশি লাগছে আমার। এবার কোত্থেকে আসা হচ্ছে? নিউ মেক্সিকো। সাংগ্রি ডি ক্রিস্টোসে গরুর ঘাস কেটে পার করেছি পুরো শীতকালটা। শরীরের রক্ত চলাচল আবার স্বাভাবিক অবস্থায় আনতে নির্ঘাত অর্ধেকটা গ্রীষ্ম কেটে যাবে। গরম হয়ে ওঠার জন্য এটা এখন জরুরি। হুইস্কির বোতলটা বাড়িয়ে দিল সে জিমের দিকে।
জিমকে লম্বা চুমুক দিতে দেখে আকর্ণ হাসল। বোতলটা ফেরত দিল জিম। গলা বেয়ে ধীরে ধীরে পাকস্থলীর দিকে নামছে গরম তরল। স্বাদ উপভোগ করল। ওয়াগন ফ্লোরের দিকে তাকালো জিম। থরে থরে সাজানো আলু আর বিউকল কফি, ময়দা, চিনি, আরও অনেক কিছু। ছিটের নিচে রাখা পুরো এক কেস হুইস্কি। মনে হচ্ছে পুরো গ্রীষ্মের সাপ্লাই একসাথে নিয়ে যাচ্ছ, হাসলো জিম। শুধুই দরকারি জিনিসপাতি। আমরা লডার মিল্করা অপ্রয়োজনীয় জিনিসের পেছনে টাকা ঢালি না। জিম জানে ওয়াগন আনলোড করার সময় সব কটা আইটেম চেক করে দেখবে কোরা লডার মিল্ক। ওর অনুমোদিত তালিকার বাইরে কোনো কিছু পাওয়া গেলে সমূহ বিপদ ঘটবে আলভিনের কপালে। হুইস্কির কেসটা ওখানে থাকবে না তখন। বাড়িতে ঢোকার আগেই আনলোড করবে সে ওটা। পরে প্রয়োজনে হাতের কাছে পাওয়া যায় এমন সব গোপন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখবে বোতলগুলো। কোরার চোখ বাঁচিয়ে করতে হবে ওসব। ধরা পড়ে গেলে আর রক্ষা নেই। আমার পরিবারের সবাই কেমন আছে আলভিন? জানতে চাইল জিম। হাতে ধরা বোতলের দিকে তাকালো আলভিন। তোমার ভাতিজা দুটোর সাথে প্রতিদিনই দেখা হয় আমার। উইটস এর মতো বেড়ে উঠেছে ওরা। আলভিনের কাছ থেকে ওদের সম্বন্ধে আরও কিছু শোনার জন্য অপেক্ষা করলো জিম। হতাশ হতে হলো ওকে। সিথির সাথে দেখা হয়েছে আমার আলভিন। কী সব ঝামেলার কথা যেন বলল রানচার। জেস কি কোনো বিপদে পড়েছে? ওর জন্য দুশ্চিন্তা হয় আমার জিম। উদয়াস্ত খেটে চলেছ, ওকে থামাতে হবে তোমার। উদ্বিগ্ন হয়ে উঠল জিম। পরিবারের খোঁজখবর নেয়া, চিঠি লিখে ওদের অবস্থা জানা উচিত ছিল ওর। অথচ চিঠি লেখার ব্যাপারটা ওর কাছে ঘোড়া পোষ মানানো বা পোস্ট হোল খোরার চেয়েও বিরক্তিকর। আলভিন, আমি বরং বাড়ির দিকে যাই, বলল সে। আর একটু চেখে দেখো। বোতলটা আবার জিমের দিকে বাড়িয়ে দিল আলভিন। ভালো লাগবে। মাথা দুলিয়ে না করল জিম। থাক আলভিন, আমার নিঃশ্বাসে ওই জিনিসটার গন্ধ পেলে ভূত তাড়িয়ে ছাড়বে ইভা। আমার সমস্যাও ওই একটাই। কোরা লডার মিল্কও ইভার চেয়ে কম ভয়ঙ্কর না এই ব্যাপারে। হাসলো বেটে মেক্সিকান। চাবুক দিয়ে খচ্চরের পিঠে আঘাত করলো ও চলতে শুরু করলো ওয়াগন। কাল আসছি তোমাদের ওদিকে, ঘাড় ফিরিয়ে বলল আলভিন। তোমার গল্প আগাগোড়া শুনতে চাই আমি। গোটা দুনিয়া চষে বেড়ানো তো আর আমাদের ভাগ্যে নেই। টেইলের ধুলো উড়িয়ে ওয়াগনটাকে চলে যেতে দেখলো জিম। বিস্কিটের পেটে এসপার দাবালো। মৃদুকণ্ঠে বলল, চলো বন্ধু, আমাদের আরও বেশ খানিকটা পথ যেতে হবে। ভূমির গড়ন দেখে জিম বুঝতে পারল জেসের হোমস্টিদের কাছাকাছি এসে পড়েছে ও। সমতল চূড়ার পাথুরে পাহাড়টা নজরে এলো ওর। ওটার নিচে একটা সুন্দর ঝর্ণা আছে। বছর 30 আগেই সমতলের ইন্ডিয়ানরা ঘুরে বেড়াতো ওখানে। উত্তর থেকে দক্ষিণে মোষ তাড়িয়ে নিয়ে যেত। জেস এবং ছেলে দুটোকে নিয়ে জিমও কয়েকবার শিকারে গিয়েছে জায়গাটায়। একটা তারের বেড়ার সামনে এসে রাশ টানল জিম। শেষবার যখন দেখেছে জায়গাটার চারপাশে বেড়া দেওয়ার সামর্থ্য ছিল না জেসের। 3 তারের বেড়া নেস্টরের প্রতীক। সিসি টার্পলির মতো বড় রানচাররা 4 তারের ঘের ব্যবহার করে। সিডারের খুঁটি বেড়ার জন্য বেশ টেকসই, কিন্তু ওগুলো কিনতে প্রচুর টাকা লাগে। মেসকিটের খুঁটি টেকসই না হলেও আশেপাশেই পাওয়া যায়। সামনের বেড়ার সব কটা খুঁটি মেসকিটের। পুরো শীতকালটা জেস কিভাবে কাটিয়েছে এক পলকেই বুঝে নিল জিম। বেড়ার ওপারে জমির দিকে তাকালো জিম।
ভেতরে ঢোকার জন্য একটা ফাঁক খুঁজতে লাগলো। রুক্ষ পাথুরে ভূমির বেশিরভাগই চাষবাসের অনুপযোগী। বছরে গড়ে 20 ইঞ্চিরও কম বৃষ্টিপাত হয় এখানে। প্রায় বছরই ফসল মারা যায়। খুঁজতে খুঁজতে আধ মাইল দূরে একটা গেট পেয়ে গেল জিম। ঘোড়ার পিঠ থেকে নেমে ওটাকে হাঁটিয়ে নিয়ে গেল গেটটার দিকে। ভেতরে ঢুকতে গিয়ে অস্বস্তিতে ছেয়ে গেল ওর মন। বেড়া মানেই একটা বাধা। মুক্তভাবে বিচরণ করতে অভ্যস্ত ও। পরিচিত ওয়াগন রোডটা ধরে এগুলো জিম। হার্টবিট বেড়ে গেছে ওর। জেদ যখন এ জায়গাটার মালিকানা পেল, জিম তখন এখানেই ছিল। উঁচু নিচু ভূমি কেটে চাষযোগ্য জমি ও খুদে কেবিনটা বানাতে সাহায্য করেছে সে জেসকে। কিছু গরু চড়াতে চেয়েছিল জেস। ওর রক্তে লুকিয়ে আছে কাউবয়ের বীজ। পূবে সান অ্যাঞ্জেলো থেকে 30টি সাদামুখো উন্নত জাতের গরু জেসের জন্য ডাইভ করে এনেছিল জিম। পথে 3টে গাভী বাচ্চা দিয়েছিল। অতিরিক্ত 3টি বাছুর নিয়ে ফিরেছিল জিম। জিমকে হোম স্টেটার অংশীদার করতে চেয়েছিল জেস, কিন্তু এমন একটা ক্ষুদে জায়গায় নিজেকে বন্দি করে রাখা জিমের ধাতে সয়নি। রিও গ্রান্ড থেকে কানাডিয়ান বর্ডার পর্যন্ত পুরো এলাকাটাই ওর রেঞ্জ। ওদের উঠতি বয়সে জেসও জিমের মতোই যে কোনো সময়েই বিনা নোটিশে যে কোনো জায়গায় যেতে প্রস্তুত ছিল। ওদের অস্থির চিত্র বাবা দুটো মরা ছেলে ওদের অস্থির চিত্র বাবা দুটো মরা ছেলেকে নিয়ে পুরো পশ্চিম চষে বেরিয়েছে। বাস করার জন্য একটা জায়গা খুঁজছিল বুড়ো ওয়েলডন, কিন্তু জায়গাটার অস্তিত্ব কেবল তার মনের মধ্যেই ছিল। অবশেষে একদিন ওরা 2 ভাই মিলে ক্যানসাসের একটা ঘেঁষো জমিতে কবর দিল ওদের বাবাকে। একটা মার্কার পুঁতেছিল ওরা কবরটার উপর, কিন্তু পরের বার গিয়ে শত চেষ্টা করেও খুঁজে পায়নি কবরের চিহ্ন। তখন জেসের বয়স ছিল মাত্র 14, জিমের 15। তারপর টেক্সাসের বিভিন্ন রাঞ্চে কাজ করে বেড়ালো 2 ভাই। একদিন রেড রিভার পেরিয়ে যেখান থেকে শুরু করেছিল সেখানে ফিরে এলো। সেখানেও মন টিকল না বেশি দিন। ওদের বাবার মতোই অস্থিরভাবে ঘুরে বেড়ালো ওরা। কখনোই বুঝতে পারল না কিসের পেছনে ঘুরছে। অবশেষে সাবায় এক ফার্মারের মেয়েকে বিয়ে করে বসলো জেস। ওর বউ ইভার চাপেই সিসি টার্পলির রাঞ্চে স্থায়ীভাবে কাজ নিল জেস। ওই সময়টুকুতে অন্তত 1 ডজন রাঞ্চে কাজ করেছে জিম। জেসকে নিজের মতো করে চালালো ইভা। ওর চাপেই ধূমপান ও ড্রিঙ্কস পুরোপুরি ছেড়ে দিতে বাধ্য হলো জেস। তালির উপর তালি পড়ল ওর পোশাকে। প্রত্যেকটা সম্ভাব্য ডলার সঞ্চয় করলো ওরা, অথচ তখন 2 হাতে টাকা উড়িয়ে চলেছে জিম। শেষ পর্যন্ত এই হোম এস্টেটটার মালিক হলো জেস। পুরো কৃতিত্ব অবশ্য এভারই। হোম এস্টেটারদের বেশিরভাগই আগে কাউবয় ছিল। রানসারদের সাথে একটা অলিখিত চুক্তি ছিল ওদের। পেরে না উঠলে হোম এস্টেটটা রানসারদের কাছে বেচে দেবে। সিসি টার্পলিরও আশা ছিল হাল ছেড়ে দিয়ে একটা ভালো ঘোড়া ও একটা আনকোরা আর.টি. ফ্রেজিয়ার স্যাডলের দামে ওর কাছে জায়গাটা বেচে দিতে বাধ্য হবে জেস। কিন্তু ইভাকে হিসাবে না এনে ভুলই করেছে সিসি। দূরে মাঠের কোনায় 2টো লাঙল ও খচ্চর দেখতে পেল জিম। লাঙল চালানো লোক দুটোকে চেনার পক্ষে এখনো বেশ দূরে রয়েছে ও। তবে ওদের একজন জেসই হবে।
বাকিজন ওর দুই ভাতিজার একজন। কিছুটা দূরে থাকতেই স্যাডল থেকে নামলো জিম। ঘোড়ার রাশ ধরে চলতে চলতেই একটা সিগারেট বানিয়ে ধরালো। লাঙলের পেছন পেছন চলতে থাকা কুকুরটি জিমকে দেখে ঘেউ ঘেউ ডাক জুড়ে দিয়েছে। লাঙল চালকদের একজন উচ্ছ্বসিত গলায় চেঁচিয়ে উঠল, আঙ্কেল জিম, আঙ্কেল জিম। ছেলেটা লাঙল থামিয়ে চষা জমির উপর দিয়ে ছুটে এলো জিমের দিকে। কুকুরটাও ঘেউ ঘেউ করতে করতে পিছু পিছু এলো। কাছে এসে জিমকে জড়িয়ে ধরল ছেলেটা। ওকে দু হাতে উপরে তুলল জিম। আনন্দে নাচতে লাগলো। বাজি ধরতে পারি 1 ফিট বেড়েছ তুমি, কটন। ওমা, কটন কোথায় পেলে? অবাক গলা ছেলেটির। আমি টমি। ছেলেটাকে মাটিতে নামিয়ে বেশ কিছুক্ষণ ওর দিকে বিস্মিত দৃষ্টিতে চেয়ে রইল জিম। তারপর বলল, তুমি টমি? তাহলে 2 ফিট বেড়েছ তুমি। অনেক দিন পরে এলে তুমি, আঙ্কল। এবার থাকবে তো? কিছুক্ষণ ভেবে মুখ খুলল জিম। এবার হয়তো থেকে যাব কিছুদিন, দেখা যাক কি হয়। হঠাৎ একটা ভাবনা এলো ওর মাথায়। তুমি যদি এত বড় হও তাহলে কটন কত লম্বা হয়েছে? ওকে দেখলে চিনতেই পারবে না তুমি। জানো 16 বছর চলছে ওর। হ্যাঁ, 16 বছর, জানে জিম। কিন্তু ওর বিশ্বাসই হতে চাইছে না এতটা সময় কেটে গেছে। এবার বলো তো দেখি, তোমাদের মাঝে কে ভালো কাউবয়, তুমি না কটন? আমি। গর্বে বুক ফুলে উঠল টমির। কটন তো যন্ত্রপাতি নিয়ে মেতে থাকে সব সময়। হাসল জিম। স্কুলে গ্রীষ্মের লম্বা ছুটি হলে তোমাদের নিয়ে পিকোস রিভার পেরিয়ে আরও পশ্চিমে গিয়ে কাউবয়ের কাজ খুঁজতে যাবার কথা ভাবছি আমি। এক মুহূর্তে উজ্জ্বল হয়ে উঠল টমির চোখজোড়া, কিন্তু নিষ্প্রভ হয়ে গেল তা পরক্ষণে। বলল, আমাদের ছাড়া কুলিয়ে উঠতে পারবে না বাবা মা। জমির সীমানা আরও বেড়েছে। কেমন করে? কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করল জিম। ম্যাক্স ওয়েবার ওর জায়গাটা বেচে দিয়েছে। সিসি ওটা কিনে নিজের সীমানা বাড়াতে চেয়েছিল, কিন্তু ম্যাক্স ওর কাছে বেচতে রাজি হয়নি। তার বদলে বাবাকে ধরল কেনার জন্য। সম্ভবত এই কুকুরটা ছাড়া আমাদের আর সব কিছু মর্টগেজ করতে হয়েছে জমিটা কিনতে গিয়ে। ঠোঁটে শীষ তুলল জিম। মুখের গ্রাস কিনে নেয় খুব রেগেছে সিসি, তাই না টমি? না, সিসির ব্যাংকই টাকা ধার দিয়েছে আমাদেরকে। মা বলেছে আমাদের আর ওয়েবারদের দুটো জায়গায় কবজা করার তালে আছে সিসি। ভুকুটি করল টমি। জানি না শেষ রক্ষা হবে কিনা। বাবার হাত প্রায় খালি। গত বছর ফসল ভালো হয়নি। আমাদের গরুগুলোরও ভালো দাম পাওয়া যায়নি। টমির চোখে উদ্বেগের ছায়া দেখতে পেল জিম। 14 বছরে একটা ছেলের দৃষ্টিতে দুশ্চিন্তা দেখতে ভালো লাগছে না জিমের। চিন্তা করো না টমি, সান্ত্বনা সুরে বলল জিম। এক টুকরো জমেই তো। কিন্তু এই এক টুকরো জমেই আমাদের সব কিছু, আঙ্কল জিম। আমাদের সবার শেষ অবলম্বন। চিন্তিতভাবে ছেলেটার দিকে তাকালো জিম। জমি, জেস ও ইভা এখন 8 সেকশন জমির মালিক। জমি, জেস ও ইভা এখন 8 সেকশন জমির মালিক। সব মিলিয়ে মাত্র 8 বর্গমাইল। অথচ ওটা ধরে রাখতে প্রাণান্ত পরিশ্রম করতে হবে ওদের। সারা জীবন কেটে গেলেও হয়তো ওদের অবস্থা বদলাবে না। তাছাড়া সিসি টার্পলি জায়গাটা হাতিয়ে নেওয়ার জন্য চেষ্টা চূড়ান্ত করবেই। সব কিছু গ্রাস করার একটা মারাত্মক প্রবণতা আছে লোকটার মধ্যে। 2 ওভারঅল পরা জেসকে দেখে অবাক হলো জিম। ওদের অতীত দিনগুলোতে উদম গায়েই ঘুরত জেস। কবে ওকে শেষবার শার্ট পরা অবস্থায় দেখেছিল মনেই পড়ে না জিমের।
এ 2 বছরে বেশ বুড়িয়ে গেছে জেস। ওকে জিমের ছোট ভাই নয়, বড় ভাই মনে হচ্ছে। হাত দুটো প্রসারিত করে এগিয়ে এলো জেস। আকর্ণ প্রসারিত ওর হাসি। একে অপরকে বুকে জড়িয়ে ধরল দুই সহোদর। তাহলে ফিরলে জিম? আবেগজড়িত কণ্ঠে বলল জেস। আমি ভেবেছিলাম আমাদেরকে না জানিয়েই কোথাও কবর দেয়া হয়েছে তোমাকে। জেসের ওভারঅল পুরানো, জীর্ণ শীর্ণ, হাঁটুর কাছে তালি মারা, হ্যাটটার অবস্থাও খারাপ। জিমের মনে পড়ল আগে সেজে গুজে থাকতে পছন্দ করত জেস। মানুষের স্বাদ থাকে, সাধ্য শেষ হয়ে যায়। আনন্দ কিছুটা ফিকে হয়ে আসতেই একে অপরের দিকে সমালোচকের দৃষ্টিতে তাকালো দুজন। তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো না জিম, অনুযোগ করল জেস। কখনোই নিয়মিত খেতাম না আমি, কিন্তু আমার তুলনায় অনেক বুড়িয়ে গেছো তুমি। বোঝা যায় শরীরের উপর যথেষ্ট অত্যাচার করেছ এ 2 বছর, তাই না? প্রশ্নটা এড়িয়ে গেল জেস। তোমার চিবুকে ওটা কিসের দাগ জিম? ঘোড়া পোষ মানাতে গিয়ে লাথি খেয়েছিলাম। ভাগ্য ভালো সামান্য আছরের উপর দিয়ে বেঁচেছি। এই বয়সে ঘোড়া পোষ মানাতে যাওয়া উচিত হয়নি তোমার। বয়স 37 বছর বয়স, তেমন আর কি। 38। শুধরে দিল জেস। আমাকে বোকা বানাবার চেষ্টা করে লাভ নেই জিম। চুপ করে দাঁড়িয়ে আছে টমি। ওরা দুজন ঝগড়া করছে কিনা বুঝতে পারছে না। ওর দিকে তাকালো জিম। আমাদের এবার থামা উচিত জেস। টমি আবার ভাববে আমরা দুজন আজীবন ঝগড়াই করেছি। ওরা দুজনও শুরু করবে তাহলে। হাসিতে সবকটা দাঁত বেরিয়ে গেল জেসের। মনে হলো 10 বছর কমে গেছে ওর বয়স। আমরা ঝগড়া করছি না টমি, আমরা দুজন এভাবেই কথা বলি। বিস্কিটের উপর থেকে ঘুরে এলো জেসের দৃষ্টি। তাকালো জিমের দিকে, বলল, তুমি কেবিনের দিকে এগোতে থাকো জিম। সন্ধ্যার পর ফিরবো আমরা। সন্ধ্যা? আমার সাথেই চলো বরং। ইতস্তত করল জেস। বলল, সময় অপচয় করলে আর কখনো ফিরে পাওয়া যাবে না। জিমের মনে পড়ল এমন দিনও গেছে সময়ের ব্যাপারে কোনো মাথা ব্যথাই ছিল না ওদের। এগিয়ে যাও জিম, আবার বলল জেস। তোমাকে দেখলে খুশি হবে ইভা। হাসল জিম মনে মনে। ইভাকে ভালো করেই চেনে সে। ওকে বাড়িতে ঢুকতে দেখার চেয়ে বরং বেরিয়ে যেতে দেখলেই বেশি খুশি হবে ইভা। কটন কোথায় জানতে চাইল জিম। ওয়েবারের আউটফিটে। একটা উইন্ডমিল বানাচ্ছি আমরা ওখানে। কাল আমাদের প্রতিবেশীদের চিকেন ফ্রাই খাওয়ার নিমন্ত্রণ করেছি। উইন্ডমিলটা বসাতে সাহায্য করবে ওরা। ওকে দেখতে ইচ্ছে করছে। ওয়েবারের ওখানে ওকে পাওয়া যাবে? বুড়ো কুচকালো জেস। বলল, একা বাড়ি যেতে ভয় পাচ্ছ জিম? এভা কাউকে কামড়ায় না। তাহলে তুমি ওকে ভয় করো কেন? হাসলো জিম। সে রাগ করলো জেস। ঠিক আছে টমি, জোয়ালগুলো খুলে ফেলো। আজ ঘন্টা 2 কম কাজ করলে খুব বেশি ক্ষতি হবে না বোধ হয়। কেবিনের দিকে এগোলো ওরা। কেবিনের সামনে 3টা চায়না বেরি গাছ ছাদ পেরিয়ে আরো উপরে উঠে গেছে। টমের দিকে তাকালো জিম। বলল, তুমি আমি আর কটন মিলে যে চারাগুলো পুঁতেছিলাম সেগুলো না? হ্যাঁ ওগুলোই। গর্বে ফুলে উঠল টমির বুক। তুমি বলেছিলে গাছগুলো বড় হলে সবচেয়ে উপরের ডালে উঠবো আমরা। এখন অনেক বড় হয়েছে ওগুলো। কি বলবে ফোন দিয়ে আটলো জিম। আগের মতো বানানো গল্প বলে পার পাওয়া যাবে কিনা ভাবলো। কিন্তু আমাকে গাছে উঠতে মানা করেছে ডাক্তার। মাথা এদিক ওদিক কাত করে বলল জিম। আমার রক্ত নাকি পাতলা হয়ে গেছে। কিভাবে হলো? সন্দেহের দৃষ্টি টমের চোখে। কলোরাডোর হাই কান্ট্রিতে ঘটেছিল ব্যাপারটা। বলতে শুরু করলো জিম।
তোমারই বয়সী একটা ছেলে বিশাল একটা ঘুড়ি উড়ানোর চেষ্টা করছিল। ও কাজে আমাকে সাহায্য করতে বলল সে। ওর অনুরোধ ঠেলতে পারলাম না, তাই সাহায্য করলাম। ঘুড়িটা আকাশে উড়ল ঠিকই, তবে সুতোটা আমার হাতে পেঁচানো ছিল। যেই দমকা বাতাস এলো, আমাকে শুদ্ধ উড়িয়ে নিয়ে চলল ঘুড়িটা। তারপর আগ্রহ ভরে শুনছে টমি। গল্পটা বিশ্বাস করবে কি করবে না ভাবছে। তারপর আকাশে উড়ে বেড়ালাম আমি, পর্বতগুলোর উপর দিয়ে উড়ে গেলাম। নিজে কি সুন্দর দৃশ্যগুলো আরও উপভোগ করতে পারতাম আমি, কিন্তু ওদিকে ছেলেটি ঘুড়ি হারিয়ে কান্না জুড়ে দিল। অনেক কষ্টে একটা পর্বতের চূড়ায় নামলাম আমি। তারপর ঘুড়ি শুদ্ধ নিচের দিকে এগুলাম। খুবই ঠান্ডা ওখানে, শীতে জমে গেলাম আমি। ছেলেটিকে ঘুড়িটা দিয়েই ছুটলাম ডাক্তারের কাছে। ডাক্তার বলল আমার রক্ত পাতলা হয়ে গেছে, আবার ঘন করতে হলে প্রচুর ব্ল্যাক স্টুপ মোলাসেস, এক ধরনের সার্জারি লিকুইড খেতে হবে। রক্ত আবার ঘন হওয়ার আগ পর্যন্ত ব্যারেল খেয়েছিলাম ও জিনিসটা, কিন্তু ডাক্তার বলে দিয়েছে আর কখনোই গাছে টাছে উঠতে পারবো না আমি। নীরবে চলতে লাগলো টমি। চেহারা দেখে মনের ভাব বোঝার উপায় নেই। অবশেষে মুখ খুলল। আকাশে সৃষ্টিকর্তার সাথে দেখা হয়েছে তোমার? না, তা হয়নি, মাথা দুলল জিম। ভাগ্যিস দেখা হয়নি। দুষ্টমের হাসি ফুটল টমির ঠোঁটে। তাহলে নিশ্চয় এ ধরনের গল্প বললে লোকজনকে কোথায় পাঠানো হয় বলে দিতেন তিনি। জেসের বাড়িতে পৌঁছে তেমন কোনো পরিবর্তন জিমের চোখে পড়ল না। বারান্দা আগের মতোই আছে। ওটার একপাশে পানির চৌবাচ্চা ও খড়ের র্যাক। অবিরাম বর্ষণের সময় পশুগুলোকে বার্নে বেঁধে রাখা হয়। নতুন বলতে কেবল বার্নের পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা কাঠের উইন্ডমিল টাওয়ারটাই চোখে পড়ল জিমের। টাওয়ারের চূড়ায় হুইলটা বিকেলের মৃদু মন্দ বাতাসে ঘুরছে। সাকার রোডের অবিরাম শব্দ এখন একটা ঐকতান সৃষ্টি করেছে। সাকার রডের অবিরাম শব্দ একটা ঐকতান সৃষ্টি করেছে। মাটির গভীর হতে পাম্প হয়ে আসা শীতল পানি পাইপ বেয়ে একটা ব্যারেলে পড়ছে। উঁচু ব্যারেল থেকে পাইপ দিয়ে কিচেন ও বার্নে সাপ্লাই দেওয়া হচ্ছে সেই পানি। বার্নের পাশ দিয়ে যেতে যেতে দেয়ালের রং পরীক্ষা করে দেখলো জিম। ফিকে হয়ে গেছে জায়গায় জায়গায়। নিজে বার্নটা তুলতে জেসকে সাহায্য করেছে সে। ওটার এমন জীর্ণদশা ব্যথা দিল ওকে। এখানে রং করা দরকার, বলল জিম। এর চেয়েও আরও দরকারি কাজ পড়ে আছে, জবাবে বলল জেস। ভুকটি করে চুপ করে রইল জিম। পুরো বার্নটা রং করাতে $1 বেশি লাগার কথা না, কিন্তু ওই $1ও এখন অনেক কিছু জেসের জন্য, বুঝতে পারল সে। একটা পিঁপে থেকে বালতিতে শস্যদানা নিয়ে একটা কাঠের ট্র্যাপে ঢালল টমি। ঘোড়া ও খচ্চরগুলো এগিয়ে গেল ট্র্যাপটার দিকে। বিস্কিট কিছুটা ইতস্তত করল প্রথমে। অপরিচিতদের মাঝে নিজের স্বাতন্ত্র্য বজায় রাখতে চাইছে যেন, কিন্তু বাকিদের দানা চিবানোর শব্দ শুনে স্থির থাকতে পারল না। যাতাভিমান ভুলে এগিয়ে গেল ট্র্যাপটার দিকে। ঘোড়াটাকে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসি জেস, বলল জিম। এখানে বোধ হয় তেমন যত্ন পাবে না ওটা, বলল জেস। এক বুলেশ শস্যদানার দাম কতটুকু বেড়েছে কল্পনাই করতে পারবে না। তবু রক্ষে আমাদের কিনতে হয় না ওগুলো, বলল টমি। ফেইটারদের ক্যাম্প থেকে কুড়িয়ে আনি আমি। ওদের ঘোড়া আর খচ্চরগুলোকে খাওয়ানোর পর প্রচুর ফেলে রেখে যায় ওরা। বাড়িটার শখানেক গজ সামনে দিয়ে চলে গেছে ফেইট ওয়াগন রোড। ওখানে চায়না বেরি গাছের ছায়ায় ক্যাম্প করে ফেইটাররা। ঘোড়া ও খচ্চরগুলোকে দানা পানি খাওয়ায়। চায়না বেরি গাছগুলোর পাশেই একটা ছোট্ট পুকুর।
উপরের উইন্ডমিল থেকে গড়িয়ে পড়া পানি জমা হয় ওখানে। ওই পুকুরটার পানি ব্যবহারের জন্য জেসকে টাকা দিতে হয় না ফেইটারদের। জেসের বিশ্বাস সৃষ্টিকর্তার দেয়া পানি বেচার কোনো অধিকার নেই ওর। ফেইটাররা ইচ্ছে করেই শস্যদানা ফেলে রেখে যায়। ওদের কথা হলো, পানিটা সৃষ্টিকর্তার দেয়া হলেও উইন্ডমিলটা বসাতে পয়সা খরচ করতে হয়েছে জেসকে। টমি, রাতের খাবারের আগে গাইগুলোর দুধ দোয়াতে ভুলো না, বলল জেস। কিন্তু আজ কটনের পালা, মৃদুস্বরে প্রতিবাদ জানালো টমি। ও এখনও কাজ করছে। তোমাকে তাড়াতাড়ি চলে আসতে দিয়েছি। কথা না বাড়িয়ে কাজ করতে গেল টমি। কেবিনের দিকে এগোলো জিম ও জেস। বুকের ভেতরটা দুরু দুরু করছে জিমের। ইভা ওর সাথে কেমন ব্যবহার করবে জানে না। তুমি বরং আগে গিয়ে ইভাকে আমার আসার খবর দাও, বলল জিম। তুমি এসেছো এটা ও জানছেই, জবাবে বলল জেস। বুটের শব্দ তুলে কিচেনের সিঁড়িতে উঠল জেস। আজ এত সকাল সকাল এলে যে জেস?